মুসলমানিদের যারা রক্ত নিয়েছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। ভোটে জেতার জন্য বাবরি মসজিদের আশ্রয় নিতে হচ্ছে আপনাদের। জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানের সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। এত আন্দোলন হলো, এত রক্তক্ষয়, এত মানুষ মারা গেল, এত রাজনৈতিক দলের বিরোধিতা করলো, সেই বাবরের আশ্রয় বিজেপিকে নিতে হবে? যখনই দলের ভোট এসেছিল, যখন 1% ভোট ছিল, তখন যতটা সক্রিয় ছিল আজও ততটাই আছে। ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন স্বপ্নের মেঘ বালিকা ছিলেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এখন তো গ্রামাঞ্চলের ছেলেরা বলছে ভাতা নয় ভাত চাই। এই ভাতটা কে দেবে? 1016টা কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। 6300-র বেশি কোম্পানি তাদের হেড অফিস এখান থেকে শিফট করে নিয়ে গেছে। টাকা দিচ্ছে মোদি, ছাপ লাগাচ্ছে দিদি। অপরাধীরা মনে করছে সরকারটা তাদের সরকার। ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন প্রণয়ন। আমাদের দেশের সংবিধানে তো রিলিজিয়াস প্র্যাকটিসকে প্রোটেকশন দেওয়া রয়েছে। আজকে মুর্শিদাবাদে গ্রামে বলা হচ্ছে তুমি প্রদীপ জ্বালতে পারবে কিন্তু শাক বাজারে যাবে না, মরা পোড়াতে পারবে কিন্তু হরিবোল দিতে পারবে। ধর্মাচরণের অধিকার তো লঙ্ঘিত হচ্ছে। আমরা তো চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে একই সময় সমান্তরালভাবে যাক। রিলিজিয়াস ফ্যাসিজম দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ তার কবলে পড়েছে। সেটা তো হিন্দু হোমল্যান্ড, তার জন্যই তো শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করেছিল। জিম্মি হয়ে বসবাস করবে এখানকার হিন্দুরা, সেটা আমরা মানবো? অনেক তো ছবি করেছেন বাংলাদেশের সঙ্গে। একবারও বলেছেন যখনকার শিল্পীরা আক্রান্ত হচ্ছেন, এটা কোনো ভাষার লড়াই নয়, দুটো মোল্লাতন্ত্রের লড়াই ছিল। আমরা তো মুখ্যমন্ত্রীর দ্বারাই অনুপ্রাণিত হয়ে পথে নেমেছি। 2005 সালে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে সিপিআইএম ঢুকিয়েছে বলে উনি স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়ে ফেললেন। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন 2005 সালে, 2025 সাল থেকে আমরা সেই কাজটাই করেছি। ইডি সিবিআই যা করছে তাতে আমরা খুশি নই। আমরা তো ওই জন্য বলেছি দপ্তরগুলো তালা লাগিয়ে দিই। তৃণমূল লড়াই করছে মানুষের বিরুদ্ধে, আর মানুষ লড়াই করছে তৃণমূলকে শেষ করে দেওয়ার কারণে, উৎখাত করে। কিছু মুসলিম গোষ্ঠীর মধ্যেও ধারণা আছে তারাই নিয়ন্ত্রণ করবে পশ্চিমবঙ্গ। ববি হাকিম প্রকাশ্যে বলেছে যে প্রত্যেকটা হিন্দু তারা দুর্ভাগা। ভবনের করে শুভেন্দু অধিকারী জিতছেন, এটা একদম কালের দেবার লেখন। নির্বাচন কমিশন তো আপনাদের কথা অনুযায়ী চলছে। শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করতে যাচ্ছেন নন্দীগ্রামের জন্য, সেই রোড শোতে দিলীপ ঘোষ। আমাদের দলের ঘোষিত মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এখন করা যায় না। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে। আজকের অতিথি রবীন্দ্রনাথের এই পংক্তিকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে উদযাপন করেছেন। বাংলার সীমান্তবর্তী কেন্দ্র থেকে পার্টির একক ক্ষমতায় প্রথম বিধায়ক নির্বাচিত হওয়ার কৃতিত্ব তাঁরই। পার্টিতে যখন গোষ্ঠীদ্বন্দ্ব চরবে, তার নামে সব পক্ষ একযোগে সমর্থন দিয়ে তাকে পার্টির রাজ্য সভাপতির পদে বসিয়েছেন। মুরলীধর সেন স্ট্রিটের ছোট্ট পার্টি অফিস থেকে ভারতের সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়ার রাস্তাও খুব মসৃণ ছিল না। তবে তার থেকেও কঠিন যাত্রা হয়তো বিধানসভা নির্বাচনে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। কিন্তু তিনি কি আদৌ চাপে থাকেন? এই রাস্তা কি সত্যিই কঠিন? জানার উপায় নাই, কারণ তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেও হিন্দি গানের একটা কলিও ভুল উচ্চারণ করেন না তিনি। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতির এক অত্যন্ত পরিচিত, স্পষ্টভাষী এবং প্রভাবশালী মুখ, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের রাজনীতি আজ যখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে ধর্ম, উন্নয়ন, দুর্নীতি এবং ভবিষ্যতের ক্ষমতার সমীকরণ তৈরি হচ্ছে, এইসব বড় প্রশ্নের মাঝে আমরা আজ জানব রাজনীতির লড়াইয়ের আসল ন্যারেটিভ কোথায় দাঁড়িয়ে। শ্রমিকদা, আপনাকে B1 পডকাস্টে স্বাগত। তবে পডকাস্ট শুরু করার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইলেকশনের প্রচণ্ড চাপ, অ্যাজ এ প্রেসিডেন্ট কীভাবে সামলাচ্ছেন? ছোটবেলা থেকেই তো রাজনীতি করছি, সভাপতি বলে আলাদা কিছু আমি মনে করি না। যখনই দলের ভোট এসেছিল, যখন 1% ভোট ছিল, তখন যতটা সক্রিয় ছিলাম আজও ততটাই আছে। মুরলীধর সেন স্ট্রিট থেকে একেবারে রাজ্যসভা পর্যন্ত এই যে এতটা পথ, কয়েক দশক খুব মসৃণ ছিল না পথটা। সেই স্বাভাবিকভাবেই যে রাজ্যের রাজনীতি সম্পূর্ণ মেরুকৃত, যে রাজ্যে হরিপদ ভারতীর মতো প্রার্থীর নবদ্বীপ কেন্দ্রে জমানত বাজেয়াপ্ত হয়, যে দল
ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসনে জয়লাভ করে এবং দলের সর্বোচ্চ নেতা অটল বিহারী বাজপেয়ী 2.5 লক্ষের বেশি ভোটে গোলিয়া কেন্দ্রে হেরে যান। তারপর থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই, নির্দিষ্ট মতাদর্শ কর্মসূচির উপর ভিত্তি করে স্ট্যান্ড পয়েন্টের সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ না করে এই জায়গায় আসা, এর মধ্যে না আনন্দ আছে। আমি আপনাদের ইস্তাহার প্রকাশ হয়েছে, কয়েকটা জিনিস চোখে পড়ছে। 1 কোটি মানুষের চাকরি 5 বছরে কিভাবে পূরণ করবেন? কারণ আপনারাই তো বলছেন যে বাংলার মাটি বন্ধ, মানে এখানে আর কিছু কেউ আসতে চায় না, কোনো শিল্প বাণিজ্য কিছু। সরকার পরিবর্তন হবে, শিল্পপতির অপেক্ষা করছেন, স্টার্ট আপ করবেন, বহু মেধাবী ছাত্র অপেক্ষা করছে, বাংলা শিল্পের পরিবেশ ফিরবে। শিল্পায়নের জন্য 2টো জিনিস অত্যন্ত প্রাথমিক। 1, আইন শৃঙ্খলা। 2, জুডিশিয়ারি। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। রাজ্যে আইন শৃঙ্খলার বলে কিছু নেই, আইনের শাসন অবলুপ্ত, টোটাল অ্যানার্কি। সেই অবস্থা পরিবর্তন করতে পারলেই পশ্চিমবঙ্গের মধ্যে এ ধরনের একটা সুফলা রাজ্যে কে না আসবে। আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের পোর্ট আছে, আমাদের আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই আছে, তার সঙ্গে সঙ্গে পাওয়ার সারপ্লাস আছে, মেধা আছে, টাকা আছে, জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। 2টো এমন রাজ্য আছে পার্শ্ববর্তী যারা ইমেন্সলি মিনারেল রিচড। এই তো অশোকনগর, উত্তর 24 পরগনা, প্রায় 100 স্কোয়ার কিলোমিটারে তেল উঠবে। রানাঘাটে আরেকটা ন্যাচারাল গ্যাসের ফিল্ড পাওয়া গেছে। পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে। সেটা নিলাম হলে বিপুল অর্থভাণ্ডার আসবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। শুধু অশোকনগর অয়েলফিল্ড থেকেই বছরে 8,000 কোটি টাকা পাবে। এর ফল উইন্ডফল গেইন আছে। পুরো উত্তর 24 পরগনার আর্থসামাজিক অবস্থাটা বদলে যাবে। আমাদের ময়েল বারবার অনুরোধ করেছে রাজ্য সরকারকে যে জঙ্গলমহল অঞ্চলে যে বিপুল ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে সেটাকে তোলার জন্য সরকার সহযোগিতা করছে না। কেন্দ্রীয় সরকারের এত প্রকল্প আছে, জনহিতকর প্রকল্প, সেগুলোকেই সরকার বাস্তবায়িত করতে দিতে চাইছে না। ভেন্ডেটা পলিটিক্স, এই মানসিকতার বাইরে আসতে হবে। আসলে আমাদের এখানে একটা ন্যারেটিভ আছে এবং তৃণমূল খুব সুন্দরভাবে সেটা নিয়ে এসছে মানুষের সামনে। চাইনা মোদের বুলেট কার, মমতা দিয়ে আরেক পার। তো এই ধরনের একটা উন্নয়ন বিরোধী সরকার যদি থাকে, শিল্পায়ন বিরোধী সরকার যদি থাকে, একটা সরকার যদি একটা শিল্প বন্ধ করে সেখানে আবির খেলে ভিক্টরি সাইন দেখায়, একটা শিল্পের জন্য জমির ওপরে যদি কেউ সর্ষের বীজ ছড়িয়ে আসে, তাহলে সেটা কি বার্তা নিয়ে যায়? ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। একদিন বামপন্থীরা আদিত্য বিড়লাকে জামা কাপড় খুলে রাস্তার মধ্যে থেকে গাড়িতে তুলে দিয়েছিলেন। তিনি আর কোনোদিন কলকাতায় ফিরে আসেননি। এই বিড়লারদের তো কলকাতায় বেস ছিল। একবার খোঁজ নিয়ে দেখুন না যে কীভাবে অ্যাম্বাসেডার কোম্পানি তার যে জমিটা ছিল কার হাতে চলে গেল, কিভাবে জমি হস্তান্তরিত হলো, কোথায় ডিল হলো, এগুলো তো হয়েছে। আমরা বাম জমানায় বিরোধীরা বলতাম প্রমোটারের সরকার আর নেই দরকার। দমদমে যান, ছোটবেলায় আপনিও খেয়েছেন লর্ডস অ্যান্ড লজেন্স, বিশাল ফ্যাক্টরির জমি বন্ধ, কিন্তু সেই জায়গা কোনো শিল্প এসে পূরণ করেনি। আবাসন, এই যে একটার পর একটা শিল্পের জমি চলে যাচ্ছে অন্যের হাতে, জলাশয় ধ্বংস হচ্ছে। আমাদের ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, রামসার ট্যাগ আছে, সেখানে কনস্ট্রাকশন চলছে। এর বাইরে তো বেরোতে হবে রাজ্যকে। আমাদের রাজ্য তো এখন একটা বৃদ্ধাশ্রম। মেধা পরিযায়ী, পুঁজি পরিযায়ী, শিল্পপতি পরিযায়ী, ছাত্র পরিযায়ী, কৃষক পরিযায়ী, শ্রমিক পরিযায়ী। তাহলে গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য, শহরের অভিজাত এলাকাগুলো, এমনকি শহর উপকণ্ঠে ছোট ছোট শহরতলি যেগুলো আছে সেগুলো বৃদ্ধাশ্রম, কেউ নেই এখানে। তাহলে কিসের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন গোটা দেশের যা মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করছেন আর কি দাবি করছেন না, তাতে কিছু এসে যায় না।
মমতা বন্দ্যোপাধ্যায় একদিন স্বপ্নের মেঘবালিকা ছিলেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে 2011 সালে। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নটাকে বিশ্বাস করাতে পেরেছিলেন, যেটা হতে পারে, সিপিএম হারতে পারে, এটা মানুষ বিশ্বাস করেছিলেন, কিন্তু স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারেননি। সুতরাং তৃণমূল এখন গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত শক্তি। তাদের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে জনমনে নেই। আপনাদের ইস্তাহারে, যদি আপনারা সংকল্পপত্র বলছেন এবং ইস্তাহার শব্দ নিয়ে আপনাদের আপত্তি রয়েছে, সেখানে দুর্গা স্কোয়াডের কথা বলা হয়েছে, মহিলাদের জন্য 33% সংরক্ষণ চাকরিতে, আর মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা। এই ভাতা দেওয়া নিয়েও তো একটা সময় যথেষ্ট চর্চা হয়েছে, যদি আপনারা ভাতার বিরোধিতা করেন না। আমরা ভাতার বিরোধিতা আমরা করি না। আমরা একই সঙ্গে সঙ্গে ক্যাপিটাল জেনারেটর কথা বলি, অ্যাসেট জেনারেশনেরও কথা বলি। একটা সরকার যদি শুধুমাত্র ভাতা নির্ভর হয়ে যায়, একটা সরকার যদি শুধুমাত্র খেলামেলা উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে সার্বিকভাবে সেখানে কোনো ইনক্লুসিভ গ্রোথও আসতে পারে না, আর সোশিও ইকোনমিক স্ট্রাকচারে কোনো পরিবর্তন আসতে পারে না। সামান্য কিছু মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো যেতে পারে। তো আমরা ভাতার সঙ্গে সঙ্গেও যে প্রজেক্টগুলো রেখেছি, কারণ এখন তো গ্রামাঞ্চলে ছেলেরা বলছে ভাতা নয় ভাত চাই। এই ভাতটা কে দেবে? তার জন্য পশ্চিমবঙ্গে বিনিয়োগ চাই, এফডিআই চাই, ভারী শিল্প চাই, অ্যানসেলারিজ চাই, শিল্পের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড চাই, একটা উন্মুক্ত পরিবেশ চাই, জুডিশিয়ারিকে চাপমুক্ত করার ব্যবস্থা করা চাই, ওই রেড টেপিজমের বাইরে বের করে আনতে হবে, সিঙ্গেল উইন্ডো সিস্টেম দিতে হবে। পশ্চিমবঙ্গের কি নেই? আমরা নর্থ ইস্টের গেটওয়ে, আমাদের এখান থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে প্রথম বিশ্বকে ছুঁয়ে ফেলা যায়। তো আমাদের তো সব কিছু ছিল। একটা সময় আমরা শিল্পে মহারাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করতাম, আর আজকে আমাদের কি হয়েছে? মহারাষ্ট্রে এফডিআই 31.6, পশ্চিমবঙ্গে এফডিআই 0.6। 79,000 কারখানা বন্ধ হয়েছে গত 15 বছরে, ছোট থেকে একদম বড় পর্যন্ত। 1,016টা কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। 6,300-র বেশি কোম্পানি তাদের হেড অফিস এখান থেকে শিফট করে নিয়ে গেছে। যা উন্নয়ন রাস্তা টাস্তা দেখছেন সবই কেন্দ্র সরকারের টাকা। টাকা দিচ্ছে মোদি, ছাপ লাগাচ্ছে দিদি। পরিকল্পনার নাম বদল, প্রকল্পের নাম বদল, বাম জমানায় করে যাওয়া বামেদের আমলের কিছু ব্রিজের উদ্বোধন, সেখানে নীল সাদা রং দিয়ে শুধুমাত্র নিজেদের একটা হেজিমনিকে, আইডেন্টিটিকে এস্টাবলিশ করার প্রচেষ্টা। এর বাইরে তো বেরোতে হবে। স্বাস্থ্য ভেঙে পড়েছে। স্বাস্থ্যসাথী সুবিধা দিচ্ছে মানুষকে। এই মুহূর্তে ডোমেস্টিক ট্যুরিজম যদি আমরা দেখি আমাদের দেশে, তার মধ্যে 60% হচ্ছে বাঙালি। নিম্ন মধ্যবিত্ত বাঙালিও বছরে একবার তার সন্তান সন্ততিকে নিয়ে ঘুরতে যায়। হঠাৎ যদি সেই ভদ্রলোক হৃদরোগে আক্রান্ত হয়, কোন হসপিটালে যাবেন? এই যে পরিযায়ী শ্রমিকরা চলে গেছে, এদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু কাজ করছেন কোথায়? সুরাট, আহমেদাবাদ, নয়ডা, গুড়গাঁও, মহারাষ্ট্র, মুম্বাই, চেন্নাই, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। কে নেবে স্বাস্থ্যসাথীর কার্ড? তার জন্য আয়ুষ্মান ভারতের প্রয়োজন আছে, সেটা আমরা চালু করব। এই দুর্গা সুরক্ষা স্কোয়াডটা কি? দেখুন, আমাদের দলের পক্ষ থেকে একবারও এই কথা দাবি করা হয়নি যে শ্লীলতাহানি, ধর্ষণের, গণধর্ষণের ঘটনা ঘটছে, নৃশংসতার ঘটনা ঘটছে, এগুলোই সরকার করাচ্ছে, এটা আমরা বলিনি। সমাজে কিন্তু অসুস্থ মানসিকতার ব্যক্তি থাকে, কিছু এ ধরনের মনোবৃত্তি থাকে, এগুলোকে বিচ্যুতি বলতে পারে। কিন্তু এই ঘটনা ঘটে যাবার পর কিভাবে গভর্নমেন্ট সেটাকে অ্যাড্রেস করছে সেটা দেখার। তো স্বাভাবিকভাবেই অপরাধীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার। একটা সমাজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসে গেছে। কেউ কেউ মনে করেন এটা আপসার্জ অফ সাবলটেন্স, কিন্তু আমি মনে করি এটা আপসার্জ অফ লুম্পেন প্রলেতারিয়াত, এবং একটা লুম্পেন ক্যাপিটাল জেনারেট করে গেছে। ভয়মুক্ত হয়ে গেছে মানুষ, পুলিশকেও ভয় পায় না। তো সেখানে দাঁড়িয়ে মহিলাদের যদি সুরক্ষার জন্য দরকার, কারণ মহিলাদের উপর অত্যাচার তো প্রাচীন যুগ থেকেই হয়ে আসছে। কেউ যদি মনে করেন যে আমি একদিনে বন্ধ করে দেবো, সব তা নয়। এটা তাদের আত্মসম্মান বা তাদের সুরক্ষার জন্য, আত্মনির্ভরতার জন্য, আত্মসুরক্ষার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। আরেকটা আমি কতগুলো পয়েন্টের শেষ পয়েন্ট বলছি। ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন প্রণয়ন,
মানে এই বিষয়টা কি? কারণ আমাদের দেশের সংবিধানে তো 25 থেকে 28 নম্বর আর্টিকেলে তো রিলিজিয়াস প্র্যাকটিসকে প্রোটেকশন দেওয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে মানে রাজ্যে আলাদা করে আইন প্রণয়নের ক্ষেত্রেটা বুঝতে পারলাম না। রাজ্যে আলাদা করে আইন প্রণয়ন করতে হবে। কেন? কেন করতে হবে? আমরা যদি সংবিধানের অনুচ্ছেদগুলো দেখি, সেখানে কিছু ডাইরেক্টিভ আছে, ডুজ ডোন্ট ডুজ আছে। কিন্তু আমাদের রাজ্যে আজকে মুর্শিদাবাদে কিছু গ্রামে বলা হচ্ছে তুমি প্রদীপ জ্বালতে পারবে কিন্তু শাক বাজাতে পারবে না, মরা পোড়াতে পারবে কিন্তু হরিবোল দিতে পারবে না। আজকে সরস্বতী পুজো করতে গেলে, সরস্বতী পুজো তো কোনো ধর্মীয় অনুষ্ঠান বলে কেউ মনে করে না, কেউ কেউ মজা করে বলে এ বাঙালির ভ্যালেন্টাইন ডে। তো ওই দিন মেয়েরা প্রথম শাড়ি পরে। তো সরস্বতী পুজোটা তো হিন্দু মুসলমান এক যুগেই সঙ্গেই করতো। সরস্বতী পুজোর মধ্যে কেউ পৌত্তলিকতা খোঁজে না। সেই সরস্বতী পুজো নিয়ে পোস্টার পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের বাইরে। তো ধর্মাচরণের অধিকার তো লঙ্ঘিত হচ্ছে। আমরা তো চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে একই সময় সমান্তরালভাবে যাক। শুধু তো কবিতা লিখলে হবে না। তো নয়নের মণি নজরুল লিখেছিলেন, নজরুলকেও এরা সহ্য করতে পারেনি। নজরুলকেও কিছু মানুষ কাফের বলেছেন। নজরুল রঘুপতি রাঘব রাজা রাম লিখতে তার কোনোদিন অসুবিধা হয়নি, দুব্বাদল শ্যাম লিখতে অসুবিধা হয়নি নজরুলের, সৈয়দ মুস্তফা সিরাজের হয়নি, আলীর হয়নি। তো এদের তো এই সমাজটা গ্রহণ করেনি। কিছু ধর্মান্ধ মৌলবাদী মানে এক ধরনের রিলিজিয়াস ফ্যাসিজম আজকে সারা পৃথিবীর বিভিন্ন দেশকে গ্রাস করছে। দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ তার কবলে পড়েছে। কিন্তু আপনি মুর্শিদাবাদের কথা বলছেন, ভোটে জেতার জন্য বাবরি মসজিদের আশ্রয় নিতে হচ্ছে আপনাদের, সেই অভিযোগ উঠছে। কে বলেছে? ভিডিও। তার আগে বিজেপি কচু গাছে গলায় দড়ি দিয়ে দেবে। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে ভারতবর্ষের মাটিতে নিজেদের মতাদর্শের উপর নির্ভর করে কর্মসূচি দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে 21টা রাজ্যে আজকে সরকার পরিচালনা করছে। তিনবার সরকার তৈরি করেছে। পশ্চিমবঙ্গে সরকার তৈরি করতে চলেছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত যার বিস্তার, আর যে বাবরি নিয়ে আমরা এত আন্দোলন হলো, এত রক্তক্ষয়, এত মানুষ মারা গেল, এত রাজনৈতিক দলের বিরোধিতা করলো, সেই বাবরের আশ্রয় বিজেপিকে নিতে হবে। এগুলো তৃণমূল কংগ্রেস বলছে, এগুলো নিচ্ছে না। হুমায়ুন কে? হুমায়ুনের দিনের শেষে পরিচয় কি? শ্রমিক ভট্টাচার্যের পরিচয় কি? বিজেপি কর্মী, বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে, বিজেপি সভাপতি বানিয়েছে, এটা তো আমার পরিচয়। এর বাইরে তো আমার কোনো পরিচয় নেই। সেরকম হুমায়ুনের পরিচয় হচ্ছে হুমায়ুন তৃণমূলের বিধায়ক। হুমায়ুন যেদিন বলেছিল 70% আমরা আছি মুর্শিদাবাদে, 30% হিন্দুকে যখন যাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, ফিরাদ হাকিম প্রেস কনফারেন্স করে বলেছিল ছি 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 ছি, এসব কিরকম কালকে বলছিল শুনলাম। বলেছিল একবার, ও তো প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলেছে, মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন। উল্টে মুখ্যমন্ত্রী গিয়ে ঈদ উল ফিতরের মঞ্চে বলে দিলেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধাধর। এই তো রাজ্যের পরিস্থিতি। সেটা তো হিন্দু হোমল্যান্ড। তার জন্যই তো শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করেছিলেন, এন চ্যাটার্জি, এনসি চ্যাটার্জিরা করেছিলেন, যদুনাথ সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আমাদের রমেশচন্দ্র মজুমদাররা পাশে দাঁড়িয়েছিলেন, রানী জ্যোতির্ময়ী নেমেছিলেন ময়দানে। কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা তার পক্ষে ভোট দিয়েছিলেন। পাকিস্তানের দাবিকে সমর্থন করবার পরেও সেদিন রতনলাল ব্রহ্মণ আর জ্যোতি বসু প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। তো সেই হোমল্যান্ডকে তো বাঁচিয়ে রাখতে হবে, নাহলে আমরা যাবো কোথায়? ডেমোগ্রাফি বদলে গেছে। সীমান্তবর্তী জেলার শিয়ালদা স্টেশনের অর্ধেকটা দখল, সমস্ত ফুটপাথ দখল হয়ে গেছে। ধর্মতলার চেহারা বদলে দিয়েছে, এবার গড়িয়াহাটের দিকে হাত বাড়িয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে জোর করে গান পয়েন্টে প্রপার্টি কেনার কাজ শুরু হয়ে গেছে। এরপরে তো এখানের মানুষ থাকতে পারবে না, এটা বাংলাদেশ হয়ে যাবে নাকি? জিম্মি হয়ে বসবাস করবে এখানকার হিন্দুরা, সেটা আমরা মানব? কোনো জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানের সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। যারা মুক্তমনস্ক তারাও তো আক্রান্ত। বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনা ঘটল, সেখানে তো হিন্দু কম মারা গেছে, সবচেয়ে বেশি মারা গেছে তো মুসলমান। কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের যিনি সম্পাদক, তিনি গুলিবিদ্ধ হলেন। পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিমরা এক ফোঁটা চোখের জল ফেললো না, প্রতিবাদ করলো না। এই যারা সিনেমা করেন, প্রসেনজিৎ পদ্মশ্রী পেয়েছেন এবার, প্রতিভাবান অভিনেতা, অনেক তো ছবি করেছেন বাংলাদেশের সঙ্গে। একবারও বলেছেন যখনকার শিল্পীরা আক্রান্ত হচ্ছেন, প্রতিবাদ করেছেন, কোনো স্টেটমেন্ট দিয়েছেন?
বাড়িতে গিয়ে যান না, একটা নিয়ে আসুন ওনার প্রতিক্রিয়া কি। একজন জয়া হাসান আছেন, মঞ্চ আলো করে থাকছেন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে, ওখানে গিয়ে হিন্দুদের পাশে দাঁড়ান। এপার বাংলা ওপার বাংলা সবসময় তো আমরা সাংস্কৃতিক মেলবন্ধনের কথা বলি। আসলে বিষয়টা হচ্ছে নীরশ্রী চৌধুরী যেটা বলে গিয়েছিলেন, যেটা কোনো ভাষার লড়াই নয়, দুটো মোল্লাতন্ত্রের লড়াই ছিল, কে গদি দখল করবে তার লড়াই। মুজিবুর রহমান কে 1946-এ সুরাবর্দির যে সংগঠিত প্রশাসনিক পরিকল্পিত দাঙ্গা হয়েছিল তার অন্যতম মুখ। পরবর্তীকালে বঙ্গবন্ধু হয়েছেন, পরিবর্তন এসছে, কিন্তু প্রত্যেক সাধুরই একটা অতীত আছে, অতীতে কেউ অস্বীকার করতে পারবে না। ইসলামিয়া কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেদিন রয়্যাল স্ট্রিট থিয়েটার রোড জুড়ে কালো কোট পরে দাঙ্গার নেতৃত্ব দিয়েছিল, হিন্দু নিধন যজ্ঞে অংশগ্রহণ করেছিল। সেটা তো ইতিহাস, আবার পুনরাবৃত্তি হবে আমরা থাকতে সম্ভব নয়। আমি খুব অবাক হয়েছিলাম যখন আপনার বক্তৃতা শুনেছি আমি পার্লামেন্টে, জিতু সাঁওতালের কথা বলছেন আপনি। मालदा जिला की पांडुआ में जीतू संथाल ने अपने जीवन की कुर्बानी दे दिया था ब्रिटिश गोलियों को सामने। उसका लक्ष्य यही था, आदिनाथ मंदिर को उन्होंने पुनरुद्धार करने के लिए लड़ाई लड़ा था ये सन्यासी दल लेकर के। সেই दलेर বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে তারা অফার করছে, টাকা অফার করছে। মানে আরেকটা জিনিস আমি এর সঙ্গে যোগ করব যে এই উত্তরপ্রদেশে বিভিন্ন মসজিদের নিচে মন্দির পাওয়া যায়। আপনি এই জিতু সাঁওতালের কথা বললাম, সেখানেই ওই আদিনাথ মন্দিরের কথা আপনি উল্লেখ করেছেন। তা আপনাদের সরকার এলে কি এখানে মন্দিরের আর্কিওলজিক্যাল টার্মিনোলজিতে যেগুলোকে নন লিভিং টেম্পল বলা হয়, মস্কেও নন লিভিং টেম্পল বলা হয়, মানে ওটা ওদের ভাষা। আপনি গিয়ে দেখবেন যে গণেশের মূর্তিটা আছে, বছরে একদিন এসে সেখানে পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া। ভেতরে যান না, জনিপীঠ পাবেন, সমস্ত হিন্দু আর্টিফ্যাক্টসে ভরা। মালদার লোক বিশ্বাস করেন ওটা আদিনাথ মন্দির। আমি পার্লামেন্টে বলেছি, আপনি সুখেন্দু শেখর রায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন ওটা কি। প্রত্নতত্ত্ব নিয়ে তো ওনার ব্যাপক পড়াশোনা আছে, চর্চা আছে। উনি তো গভীর জঙ্গলেও কোনো কিছু সন্ধান পেলে রাতও কাটিয়ে দেন জীবনের ঝুঁকি নিয়ে। ওনাকে জিজ্ঞেস করুন না, ছোটবেলা থেকে তো যাচ্ছেন ওখানে বেড়াতে। জিতু সান্তালকে কে খুন করিয়েছিল, ইতিহাসটা কি? আমি আর এই ভোটের বাজারে বিতর্ক আনতে চাই না, মালদার মানুষ এটা জানেন। ভোটের আগে ঠিক এসআইআর নিয়ে একটা বড় দ্বন্দ্ব আলোচনা এখনও চলছে। বঙ্গভূমির ভোটার তালিকায় এমন কি মধু আছে যে মধু আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে সেটা আপনারা ছেড়ে ফেলার চেষ্টা করছেন, আর সেই চাকটাকে আপনারা অভিযোগ করছেন সেই চাকটাকে তৃণমূল কংগ্রেস বাঁচানোর চেষ্টা করছে। একজন ধৃতরাষ্ট্র, এখানে 7 জন ধৃতরাষ্ট্র, নিঃসন্দেহে মধু। দাদু খায়, নাতি খায়, ভোটার লিস্টও খাচ্ছে। দাদুর বয়স 42, নাতির বয়স 22, দুজনই ভোটার। পিতা পুত্রর বয়সের পার্থক্য 10, মানে 9 বছর বয়স থেকে অ্যাক্টিভ, ভোটার লিস্টে আছে। স্বামী স্ত্রীর বাবার নাম এক, মানে ভাই বোনে বিয়ে, ভোটার লিস্টে আছে। যারা পৃথিবীর মায়া কাটিয়ে বহুদিন আগে চলে গেছে, মুখ্যমন্ত্রী তার মানে একটা মানবিক মুখ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে ভোটার লিস্টের নাম ধরে রাখতে চাইছে। বাংলাদেশি, রোহিঙ্গা, এরা তো আছেই, এটা তৃণমূলের ঘোষিত এজেন্ডা। আমরা তো মুখ্যমন্ত্রীর দ্বারাই অনুপ্রাণিত হয়ে পথে নেমেছি। আমাদের নেতৃত্ব মুখ্যমন্ত্রী, আমি তার বিরোধিতা করতে পারি, কিন্তু মুখ্যমন্ত্রী মানে রাজ্যের নেতা। উনি তো আমাদের পথ দেখিয়েছিলেন। 2005 সালে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে সিপিআইএম ঢুকিয়েছে বলে উনি স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়ে ফেললেন। ওই তালিকাটি তো আমরা খুঁজে বার করে এসআইআরে বলেছি যে এর বাইরে থেকে এসেছে। আমরা তো মুখ্যমন্ত্রীর দেখানো পথেই চলেছি, মহাজন গতস পন্থা বলে না। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন 2005 সালে, 2025 সাল থেকে আমরা সেই কাজটাই করেছি। গতবারে আপনারা যে ভোট পেয়েছিলেন সেই ভোট যদি দেখা যায় 2,87,00,000 তৃণমূল কংগ্রেস, আপনারা 2,28,00,000, মানে 59 লক্ষের প্রায় 60 লক্ষের কাছাকাছি ফারাক। আর 91 লক্ষ ভোটার বাদ গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট পড়ছিলাম, তাতে বলছে 44টা এমন আসন আছে যেখানে 5,000-এর কম ভোটে বিজেপি হেরেছে, এবং যা পরিসংখ্যান এখন বলছে 91 লক্ষ। আপনি পুরনো ভোটার লিস্টে ভোট করিয়ে নিন, ইডিসিবিআই দপ্তরে তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স জিএসটিকে বলে দিন কোনো নোটিশ পাঠানো চলবে না, পুরনো ভোটের তালিকায় ভোটার করিয়ে নিন, 91 লাখকে ঢুকিয়ে দিন নির্বাচন কমিশন, তারপরে তৃণমূল কংগ্রেস হেরে যাবে।
তৃণমূল কংগ্রেস হেরে গেছে। কি ওই অঙ্কের কোনো আর মূল্য নেই এই মুহূর্তে। জনপ্লাবন, জন উন্মাদনা, জন আক্রোশ আছড়ে পড়ছে মাটিতে, ভয়মুক্ত হয়ে গেছে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গত অনেক দূরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তায় হাজরা মোড়ে শুধু নয়, হাজরা মোড় থেকে এগিয়ে কালীঘাটের উল্টো দিকের বিভিন্ন বাড়ির ওপর থেকে দাঁড়িয়ে মানুষ ভিক্টরি সাইন দেখাচ্ছে, হাত নাড়ছে অমিত শাহকে। এটা কিসের ইঙ্গিত বহন করছে? গ্রামে যাচ্ছি, বিভিন্ন জায়গায় স্লোগান শুনছি, আলুর কোনো দাম নেই, তৃণমূলের ভোট নেই। এই তো শুনে এলাম হুগলি থেকে, স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ বলছে। স্কুলের বাচ্চারা জয় শ্রীরাম বলে চিৎকার করছে। আমি একটু আগে উত্তরপাড়ায় ছিলাম, বনেদি অঞ্চল, প্রাচীন শহর, একদম সরু গলির মধ্যে দিয়ে আমাদের রোড শো। অসতিপর বৃদ্ধ বৃদ্ধা, মানে ঠিক করে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, ওই অশক্ত শরীরটা নিয়ে এসে দোতলার বারান্দায় দাঁড়িয়ে এর আস্তে আস্তে করে হাত নাড়ছে। আবার যে মানুষ ভয় পেত প্রতিবাদ, উত্তরপাড়ার মতো জায়গায় তৃণমূলের তো একটা দুর্ভেদ্য ঘাঁটি, কারণ ওখানের আমাদের যিনি সাংসদ আছেন তার মধ্যে বীর রসের আধিক্য আছে, সবসময় আমরা তাকে দেখি। তো সেই কল্যাণ ব্যানার্জির জায়গায় যেভাবে মানুষ ভিক্টরি সাইন দেখাচ্ছে, হাত নাড়ছে, আছি, জিততে হবে, জিতবই, এই যে বই শুনে এলাম, এটা থেকে শুধুমাত্র আমার সংগঠনের জোর, শুধুমাত্র বিজেপি আবহাওয়া তৈরি করছে তা নয়, এটা সচেতনতা। একটি বাচ্চা ছেলে একটা পোস্ট করেছিল, আমাকে বলল, আঙ্কেল এটা কিরম হয়েছে? আমি কি লিখেছিস? বলছে জনতা ভার্সেস মমতা, নো ভোট টু মমতা। বাস্তবে এটাই, তৃণমূল লড়াই করছে মানুষের বিরুদ্ধে, আর মানুষ লড়াই করছে তৃণমূলকে শেষ করে দেওয়ার কারণে, উৎখাত করবে। ভোটের ইস্যু তো একটা তো বড় বড় আকার নিচ্ছে ধর্ম, ধর্মীয় সমীকরণ, আরেকটা হচ্ছে দুর্নীতি। ধর্মীয় সমীকরণটা কোনো ইস্যু নয়, দুর্নীতি। কিছু মানুষ মনে করছেন যে মুসলিমদের ওই 28% ভোট নিয়ে তারা চতুর্থবারে ক্ষমতায় আসবে, আবার কিছু মুসলিম গোষ্ঠীর মধ্যেও ধারণা আছে তারাই নিয়ন্ত্রণ করবে পশ্চিমবঙ্গকে। আপনারা ইউসিসির কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বলেছেন কোট আনকোট, ইউসিসি অত্যন্ত বিপজ্জনক। এর মানে হলো আপনি আপনার ধর্ম ও বিশ্বাস পালনের অধিকার হারাবেন, এটা আপনার সংস্কৃতি, ঐতিহ্য এবং শিক্ষা কেড়ে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা ইউসিসি লাগু। গণভোট দিন না ভবানীপুরে, ওনার বাড়ির গলিতে, ওনার পরিবারের লোকেরাও ইউসিসির পক্ষে ভোট দেবেন। আমরা মানুষের কথা বলি, মানুষের যে চাহিদা, মানুষ যেটা বোঝে, কমন আন্ডারস্ট্যান্ডিং, সেটাই বলি। আর এই কথা বলি আমরা ক্ষমতায় এসেছি, কিন্তু আমাদের কথা শিলমোহর লাগিয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়েছে। আমাদের কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা বলেছিলাম আমরা 370 ধারা বাতিল করব, আমরা করেছি। আমরা বলেছিলাম 3 তালাক এটা নারীর সম্ভ্রম বিরোধী, তার সত্তা বিরোধী, সাম্য বিরোধী, এটাকে বদল করে দেবো, আমরা করে দিয়েছি। আমরা বলেছিলাম যে মন্দির মসজিদ লড়াই নয়, রাম মন্দির আর বাবরি মসজিদ লড়াইটা হচ্ছে একটা বিদেশি আক্রমণকারী আর ভারতীয় স্বাভিমান, ভারতীয় আত্মমর্যাদার লড়াই। সেই লড়াই আমরা রাম মন্দির তৈরি করে দিয়েছি। আমরা বলেছি আমরা ইউসিসি লাগু করবো, বহুদিন থেকে বলছি, সুযোগ পেলেই লাগু করবো। বিজেপির ঘোষিত এজেন্ডা করতে হবেই, সবসময় চাইলেই সব জিনিস করা যায় না। আমরা অটল বিহারী বাজপেয়ীর সময় করতে পেরেছিলাম, অটল বিহারী বাজপেয়ী তো বিশ্বাস করতেন এগুলো করা দরকার, আমাদের থেকে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, করতে পেরেছিলেন, কিন্তু সময়টা ঠিক ছিল না, সমীকরণ ঠিক ছিল না, মানে দলের সংখ্যাটা ঠিক ছিল না। সংখ্যা হলে সব হয়ে যাবে, আপনার কমন সিভিল কোড বিলও হবে, ওটাও হবে, জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক সেটাও হবে, একটা জনসংখ্যার চাপ কমাতে হবে। তো দুর্নীতি একটা বড় ইস্যু, দুটো ইস্যুর মধ্যে একটা তো ধর্মের বলছে, দুর্নীতি আর তৃণমূল সমর্থক, দুর্নীতি আর তৃণমূল সমর্থক। মানুষ জানে যতক্ষণ তৃণমূল আছে ততক্ষণ এ ধরনের দুর্নীতি চলবে, সেই জন্যই মানুষ নিজেরাই দায়িত্ব হাতে তুলে নিয়েছে সরকারটাকে। কিন্তু একটা সাধারণ মানুষ বা কিছু কোনো অংশে আপনার দলের নিচুতলার কর্মীরা এই প্রশ্ন করে যে আপনারা 3 জন বড় নেতাকে, 2 জন তার মধ্যে মন্ত্রী গ্রেফতার হলো, তারা 3 জনেই এখন জেলের বাইরে রয়েছে, একজন জেলের বাইরে ছাড়তেই হবে। সিপিআই কি করছে? আরে বেল পাওয়া তো তাদের অধিকার, বেল তো একজন বেল পাওয়ার অধিকার তো আইনি অধিকার। ইডি সিবিআই যা করছে তাতে আমরা খুশি নই, আমরা তো ওই জন্য বলেছি দপ্তরগুলো তালা লাগিয়ে দিক। ইডি সিবিআই এর এই চোর পুলিশ খেলা নিয়ে তো আমরাও ক্লান্ত, সাংবাদিকরা প্রশ্ন করে উত্তর দিতে আমরাও রীতিমতো ক্লান্ত। ওই জন্য আমরাই এবার যা করার করে দেবো। এখানে যে ভিজিলেন্স আছে
আমাদের স্টেট গভর্নমেন্টের, ওগুলোকে কাজে লাগিয়ে যা করার আমরা করছি। ভোটের মুখে আবার আপনারা তৃণমূলের নেতা, আবার ইডি বা সিবিআই তৃণমূলের নেতাদের ওরা বুঝবে ডাকাডাকির ব্যাপার। আমি তো শুনলাম একজন শরীর খারাপ হসপিটালে ভর্তি আছেন, তার মধ্যে একজন, তার আমি দ্রুত আরোগ্য কামনা করছি। কেরালায় একটা প্রেস কনফারেন্সে অমিত শাহ বলছিলেন অনেকদিন আগের, মানে ভোট প্রস্তুতি যখন চলছে, যে একটা পার্টিকে 20% পর্যন্ত ভোট পেতে হলে যথেষ্ট কালঘাম ছুটতে হয়, কিন্তু 20 থেকে 40% পর্যন্ত পৌঁছতে খুব সহজেই পৌঁছানো যায়। তো আপনারা এখন, এবং তারপরে সরকার তৈরি করার বিষয়টা আছে, আপনারা এখন কোন পর্যায়ে পড়েছেন? আমি সংখ্যার তত্ত্ব বলছি না, 38%, 39% বলছি না, আপনারা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? আমরা কমফোর্টেবল মেজরিটিতে আছি এই মুহূর্তে। আমাদের সাংগঠনিক, আমাদের বুথের হিসাব নিকাশে আমরা সরকার তৈরি করার অবস্থায় আছি। সংখ্যাটা নিয়ে মানে উপরের দিকে, নিচের দিকে না। আমাদের মধ্যে কিছুটা দ্বিমত আছে যে আমরা কত দূর পর্যন্ত পৌঁছতে পারবো। কেউ একটা সংখ্যা বলছেন, কেউ কারোর থেকে তার থেকে শেষ আমাদের আলোচনায় 9টা আসন কম বলছেন। সংখ্যাটা আমি আপনাকে বলতে পারছি না। তৃণমূল নেই, 9টা আসন কম হচ্ছে ম্যাজিক ফিগারের থেকে? না, ম্যাজিক ফিগার না, ম্যাজিক ফিগার আমরা পার করে গেছি। আচ্ছা, ম্যাজিক ফিগার আমরা 294 থেকে 9টা আসন কম হচ্ছে। হ্যাঁ, 294টা সমস্ত জায়গায় তো আমাদের পেনিট্রেশন নেই। সহজ কথাটা সহজভাবেই বলা ভালো, সেটা তো সকলেরই জানা। 294টার মধ্যে বেশ কিছু আসন আছে যেখানে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। তো সেগুলোর বাইরে আমরা আমাদের যে হিসাব নিকাশ, সেখানে আমরা উপরে কোন পর্যন্ত পৌঁছতে পারি অ্যাজ অফ নাও, সেটা নিয়ে আমাদের একটা নিজেদের মধ্যে, কেউ বলছেন না 9টা এখানে আসবে, আর কেউ বলছেন না এখানটা থাকবে, 9-এর পার্থক্য হচ্ছে। তো এখনও তো পুরো আসেনি, এখনও তো মানে স্বাধীন ভারতের সবচেয়ে বড় ভোট কুশলী পুরোপুরি রাত্রিযাপন শুরু করেননি। উনি শুরু করবেন, এসে দেখলেন আজকে তো প্রধানমন্ত্রী অভিভূত হয়ে গেছেন। কলকাতা শহরের 11টা সিট রয়েছে, তার মধ্যে একটা স্পেসিফিক বলছি, আমি আর বেশি সময় নেব না, একটা স্পেসিফিক জায়গা বলছি, বন্দর। 70,000 ভোটার বাদ গেছে। আর গতবারে ববি হাকিম, ফিরহাদ হাকিম, তিনি জয়লাভ করেছিলেন 40,000-এর কিছু বেশি ভোটে, এবং এই 70,000-এর মধ্যে 70% বলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের। না, ওটা তো ববি হাকিম দাবি করেন ওটা মিনি পাকিস্তান। আর যারা ভোটার আছেন তারা ওটাকে মিনি পাকিস্তান রাখতে চান না ওটা পশ্চিমবঙ্গের মধ্যে রাখতে চান, তারা ঠিক করবেন। আমি তো ববি হাকিম নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এইরকম যেখানে ববি হাকিম যা আছে দেখুন স্পষ্ট। আমি ববি হাকিম যেটা করে ও তো লুকিয়ে করেনি। ববি হাকিম তার পাড়ায় দুর্গাপুজো করে, বড় দুর্গাপুজো। ববি হাকিম প্রকাশ্যে বলেছে যে প্রত্যেকটা হিন্দু, মানে যারা মুসলমানের জন্মগ্রহণ করেনি, তারা দুর্ভাগা, তাদের প্রত্যেক মুসলমানের উচিত তাদের নিয়ে আসা নিজের ধর্ম। এবং গতকালও যে প্রেস কনফারেন্স করেছে, আমাদের শুনলে যখন যে ভাষাগুলো বলছে, আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রেস কনফারেন্সটা চলছে, পশ্চিমবঙ্গে নয়। তো ববি হাকিম তো চেনা মানুষ, তো ববি হাকিম পশ্চিমবঙ্গ চালাবেন, সেটা তো কলকাতার মানুষ ঠিক করবে। আমি নির্দিষ্ট করে সংখ্যালঘু অধ্যুষিত একটা সিটের কথা বলেছি কলকাতা শহরে। আমরা কলকাতা শহরে আমরা সংখ্যাগুরু তো বিশ্বাসই করি না, কারণ তার পাশেই ভবানীপুর রয়েছে। আমরা তার পাশের কেন্দ্রটাই ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতছেন, এটা একদম কালের দেবার লিখন। ভবানীপুর কেন্দ্রে তো আমরা অতীতেও লিড পেয়েছি, ততক্ষণ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আমরা ওখানে ওই সেগমেন্টে লিড পেয়েছিলাম। ভবানীপুরের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন এবারে যে নির্বাচন হতে চলেছে, মানে অন্তত নির্বাচন কমিশন যা যা বলেছে, যেভাবে নির্বাচন হচ্ছে, বুথের মধ্যে সিসিটিভির অ্যাক্সেস প্রত্যেক প্রার্থীর কাছে, তারপরে এজেন্টদের ভূমিকা, এই সব ব্যবস্থাটা হয়েছে যা, মানে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন, রক্তপাতের নির্বাচন যদি হয়ে যায়, ভয়মুক্ত নির্বাচন যদি হয়, তাহলে কোনো অঙ্কে মুখ্যমন্ত্রীর ওখানে জেতার কোনো সম্ভাবনা নেই। নির্বাচন কমিশন তো আপনাদের কথা অনুযায়ী চলছে, বারবার তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়, মানুষ এটাই। শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করতে যাচ্ছেন নন্দীগ্রামের জন্য, সেই রোড শোতে দিলীপ ঘোষ, এই ইকুয়েশনটা মানে আপনি এটা সম্ভব করেছেন, এটা জনমানুষের প্রত্যেকের কানে কানে চলছে, এবং পার্টির লোকেরাও জানে শ্রমিক ভট্টাচার্য বলে এটা সম্ভব হয়েছে। কোন জাদু? আমি কোনো জাদু কাটিনি, আমি একজন পার্টির কর্মী, আমি পার্টিকে চিনি, পার্টি আমাকে চেনে, আমার সঙ্গে ব্যক্তিগত প্রত্যেকের সুসম্পর্ক আছে। টিকিট বন্টনে কিছু জায়গায় আমাদেরও কিছু ভুল হয়েছিল, যারা কর্মীরা কিছু বেশি রিয়াক্ট করে ফেলেছেন তাদেরও বিচ্যুতি ছিল। সব মিলিয়ে মিশিয়ে এক সংঘবদ্ধ পার্টি লড়ছে।
দিনের শেষে বিজেপি এক থাকে, আর শুরুতেও এক থাকে। আপনি আমাদের দলের ব্যক্তির প্রভাব খুব কম। আমাদের দলের ঘোষিত মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এখন করা যায় না। আমাদের দলের যে পদ্ধতি আছে সেটার বাইরে কোনো ব্যক্তি যদি সামান্যতম একটু দূরে সরে যায়, সে হারিয়ে যাবে। দলই প্রথম এবং দলই শেষ। তো সেক্ষেত্রে সবাই এই মুহূর্তে একসঙ্গে কাজ করছেন, আর এরা একসঙ্গেই কাজ করতেন। এবারে আসন বন্টনের সময় আপনারা ওই জিনিসগুলোকে প্রাধান্য দেননি, যে যারা তৃণমূল থেকে এসছে দলে জয়েন করেছে? না না, তৃণমূল থেকে এসেছ অনেক মানুষ তো আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, দল ছেড়ে যায়নি। আর কেউ কেউ ক্ষমতার অলিন্দে স্বচ্ছন্দ মনে করেছেন নিজেদের, তারা দল ছেড়ে চলে গেছে। আমরা তো নিই। আমাদের একজন বিচার পরিবারের একজন সদস্য বলেছিলেন আমাদের সামনে দু ধরনের মানুষ আছেন। একজন যারা আমাদের সঙ্গে আছে আমরা, আর যারা ভবিষ্যতে আমাদের কাছে আসবে তারা। এর মধ্যে আমরা ওরা নেই, কিন্তু আমরা সব এক চিন্তা করি। আমরা চাই ভারতবর্ষর সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দল এই দেশকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করুন। বাদবাকি চলার পথটা নিয়ে সংঘাত থাকতে পারে, ভাবনার পাল্টার একটা ভাবনা হতে পারে, মতাদর্শের বদলে আরেকটা নতুন মতাদর্শ হতে পারে, কিন্তু নেশন ফার্স্ট, সেই জন্য কোনো বিতর্ক নেই। শেষ প্রশ্ন, এটা নিয়ে আমার ব্যক্তিগত প্রচুর আগ্রহ রয়েছে এবং এগুলো সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে আপনি মঞ্চে উঠে সিনেমার গানের কলি বলে বলে এবং হিন্দি সিনেমার বলে বলে বিরোধীদের আপনি প্রতিঘাত করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী মঞ্চে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলো দিলদার চলো চাঁদকে পার চলো, মানে এর জন্য তারা সাহসও লাগে নাকি এটা ইনস্ট্যান্ট চলে আসে যে মানে আমি তো চিরকাল এটা বলি, প্রধানমন্ত্রী বসে আছে মঞ্চে। মঞ্চে কি হয়েছে প্রধানমন্ত্রী? আমি তো অশালীন কোনো কথা বলিনি। ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, এ তো প্রধানমন্ত্রীর সামনে বললাম। আর যে সময় ছিল না বললাম না, আমি চিরকালই বলি। আর সিনেমার গান বলে আমায় লোক জড়ো করতে হয় না। আমার গলাটা এখন একটু বসা আছে, খুব সাবলীলভাবে বক্তৃতা করতে পারছি না, এগুলো হয় না। আমি তো সমস্ত কিছুই দিয়েছি। টুম্পা সোনাম তো আমার নিয়ে আসা, সেটা আবার শুনেছি ত্রিপুরার বিধানসভাতে কোন মন্ত্রী আমার বক্তৃতায় বলেছে। যখন জয় শ্রীরাম বলছে গালাগাল, আমি তাহলে জয় শ্রীরাম বলবে নাকি টুম্পা সোনা বলবে? না, আমার বক চলি কা পিছে কে আয়, আমি চালি এই লাল দোপাট্টে ওয়ালি তার নাম তো বাতা। আজ থেকে অন্তত 40 বছর আগে, 35 বছর আগে আমি বক্তৃতা করেছি। আমি ঢুকেছি, এটা আমার ভালো লাগে। বাংলা গানও তো চলে, রবীন্দ্রসঙ্গীতও পাঞ্চ করছি, শক্তির কবিতাও দিচ্ছি, সবই তো। কোচবিহারে শুনছিলাম আরো কাছাকাছি, আরো কাছে এসো। সিনেমা দেখেন? দেখতাম এক সময়, এখন থিয়েটার দেখি, শুধু গত 7 মাস কোনো থিয়েটার হলে ঢুকিনি। 7 মাস। আর সবচেয়ে আনন্দের কথা যেটা এবার আমার কাছে সবচেয়ে আনন্দের, যে আমাদের ম্যানিফেস্টোতে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি নিজে একজন অভিনেতা এবং যিনি ছোটবেলা থেকে থিয়েটার দেখেন, মানে ট্রেনে চেপে এসে পৃথ্বী গুজরাট থেকে আহমেদাবাদ থেকে এসে পৃথ্বী থিয়েটার দেখতেন। তো উনি আমার একটা দাবিকে মেনে নিয়েছেন এবং তার থেকে একটু এগিয়ে আমাদের একটা বড় উপহার দিয়েছেন। ওনার বক্তব্য ছিল যে এটাই, দেখো 3টে স্টেজ খুব স্ট্রং, একটা হচ্ছে বাংলা, মহারাষ্ট্র আর গুজরাট। তা ওনারও অনেক দিনের ইচ্ছা, আমারও একটা স্বপ্ন বলতে পারে ছিল, যে পুনেতে ফিল্ম ইনস্টিটিউট আছে, কিন্তু থিয়েটারের জন্য কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার নেই। তো সেই জন্য নাট্যাচার্য গিরিশ ঘোষের নামে আন্তর্জাতিক মানের একটা একাডেমি তৈরি হবে, ইনস্টিটিউট তৈরি হবে কলকাতায়, বা কলকাতায় জমির অভাব করলে কলকাতার একটু বাইরে। এটা হচ্ছে নাট্য দলগুলোকে 50,000 করে মুখ্যমন্ত্রী দিতেন, আমরা 1 লাখ টাকা করে দিচ্ছি। এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত নাট্যশালা আছে সেগুলোকে করার ব্যবস্থা হচ্ছে। আরও পশ্চিমবঙ্গে যে হারিয়ে যাওয়া পুঁথি, ধ্বংস হয়ে যাওয়ার পরও কলকাতারও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, নবদ্বীপে আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে, সেগুলোকে একত্রিত করে সেগুলোকে ডিজিটাইজড করে তার একটা ব্যবস্থা, এটা আমরা করছি। যখন এই টালিগঞ্জে বাংলা সিনেমা একেবারে, বাংলা সিনেমা নিয়ে আমরা বলেছি যে ছোট ছোট বাজেট নিয়ে, ধরুন একজন 20 লক্ষ টাকা নিয়ে একটা ছবি তৈরি করতে এসেছে। যেমন সবাই ছোটোবেলায় কবি হতে চায়, সবাই একটু কবিতা লেখা প্রায় প্রথম শিশুকালে ধরে, আবার কিছু কিছু বাচ্চারা মায়েরা আবার নিয়ে যায়, সবাই সচিন তেন্ডুলকার হবে, সবাই প্রেমে পড়ে, হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে। তো সেরকম আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা জীবনে একটা স্বপ্ন থেকে একটা ছবি করবে, জোর যন্ত্র করে 20 লক্ষ টাকা দিয়ে একটা ছবি করতে গেল, একটা মেকআপ ম্যান সে তো বাইরে থেকে নিয়ে যেতে পারে, 800 টাকা হয়ে যাবে, 1000 টাকা দেবে, কিন্তু তার উপর প্রাতিষ্ঠানিক চাপ, 20 জন নিতে হবে,
আর কিছু রাঘব বোয়াল আছে যারা ভদ্রলোকের জামা পরিবেশ বলে, বুদ্ধিজীবী বলে সামনে আছে। তারা ছোট ছোট পরিচালকদের তাদের ছবিকে গ্রাস করছে। এটা আমরা বন্ধ করব। টালিগঞ্জে একজন তৃণমূলের সাংসদ, একজন মন্ত্রী, তার ভাই, তারা মুখোমুখি হয়ে রয়েছে এবং কার্যত প্রায় সময় দেখা যায় যে কাজ থাকবে না, এটা থাকবে না। প্রত্যেকের একটা সময় থাকে। টালিগঞ্জে আপনার একটা অবক্ষয় যখন হতে থাকে না একটা সমাজের, দি গভর্নমেন্ট ইউ হ্যাভ, দ্য গভর্নমেন্ট ইউ ডিজার্ভ, তখন এটা আছে। তৃণমূলের বৃত্তটাকে সম্পূর্ণ করে ফেলেছে, ওটা শেষ। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বা থিয়েটার আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বা নিয়ন্ত্রণের বাইরে? আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। যারা কলাকুশলী, যারা শিল্পী, যারা অভিনেতা, যারা পরিচালক এবং যারা প্রডিউসার, তাদের নিয়ন্ত্রণে থাকবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। পডকাস্ট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চলো দিলদার চলো, চাঁদ কি পার চলো। কতদিন চলবে এই রাজনীতি? আরে পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয়, কোনো কোঠা নয়। আমরা এদেশের মানুষকে এদেশে রাখবো, ভোটার লিস্টে রাখবো। তৃণমূল আবার অন্ধকারে আসছে, সঙ্গে সিপিএম। সরকাইলে খাটিয়া যারা লাগে, এত কাছে এসো, এত কাছাকাছি, এত ভালোবাসা, একদম ধরা যাচ্ছে না। সিপিএম এর নেতা, ধর্মনিরপেক্ষতার প্রবক্তা সিপিএম কলকাতা থেকে উড়ে যাচ্ছে কোথায়? প্রত্যেকের লক্ষ্য একটাই হচ্ছে মুর্শিদাবাদ। এই মোম চোছনায় অঙ্গ ভিজিয়ে শোনা, একটু গল্প করি। কি ভালোবাসা!